আমাদের এই যে যৌগ পি কিউ, এটার ব্যাখ্যায় আমাদের প্রথম মনে হতে পারে এটা, দ্বিতীয় মনে হতে পারে এটা। তো আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে কোনটি সেই যৌগ। প্রথমে দেখবো হলো ডেলিস। ডেলিস এর মান যদি এখানে মাইনাস থাকে তাহলে অবশ্যই তাপ উৎপাদী, আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়াই হয়। কার্বন ডাই অক্সাইডকে আমরা এইভাবে লিখি কেন, এখানে 2 এবং 4 কাটাকাটি হয়। আমি যদি এই 2 এবং 4 কাটাকাটি করি তাহলে এখানে 2 আসবে, ফলে সার্বিক রেজাল্টটা হবে CO2। আর এটা হলো তাপ হারি বিক্রিয়া, এখানকার ক্ষেত্রে লাস্ট সমীকরণটা এরকম হওয়ার কথা, নাইট্রোজেন ডাই অক্সাইড। আমার কথা হলো নাইট্রোজেনের যোজনী যে 1 থেকে 5 পর্যন্ত, আমি এই উদাহরণটা তোমাদের একটু দেখে দিচ্ছি। নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড, তারপরে আছে হলো নাইট্রিক অক্সাইড, তারপরে হলো তোমার নাইট্রোজেন ট্রাই অক্সাইড, এরপরে নাইট্রোজেন ডাই অক্সাইড, মানে এটাকে বলা হয় টেট্রা অক্সাইড, এরপরে হলো নাইট্রোজেন পেন্টা অক্সাইড। আমরা একটু ক্যালকুলেট করি, যোজনী যদি অক্সিজেনের 2 বসাই তাহলে এখানে এরও 2। একটু লক্ষ্য করো, এই যৌগে নাইট্রোজেনের যোজনী কত, এখানে দেখো তো মনে মনে 1 না, নাইট্রোজেনের যোজনী কিন্তু 1। এই যৌগে নাইট্রোজেনের যোজনী হলো 2, এই যৌগে নাইট্রোজেনের যোজনী কিন্তু 3, এই যৌগে নাইট্রোজেনের যোজনী কত 4, এই যৌগে নাইট্রোজেনের যোজনী কত 5। তাহলে আমি যে বলেছিলাম যে 1 থেকে 5 পর্যন্ত যে কোনো যোজনী হতে পারে, এটা একেবারে আমরা এটা পড়েছি হলো রাসায়নিক সংযোগ সূত্রের মধ্যে গুণানুপাত নামক একটা সূত্র আছে। সেই সূত্রে যেটা তোমার পুরাতন বইতে আছে 3য় অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায় রাসায়নিক সংযোগ সূত্র। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় মৌলগুলো কে কার সাথে কি নিয়মে যুক্ত হবে সেটার উপরে রুলস গুলো দেওয়া ছিল। 5টা রুলস ছিল সেটা। ফার্স্ট ছিল তোমার ভরের অবিনাশিতাবাদ সূত্র, 2 নম্বর ছিল হলো স্থিরানুপাত সূত্র, 3 নম্বরটা হলো গুণানুপাত সূত্র, 4 নম্বর হলো বিপরীত অনুপাত সূত্র, এবং 5 নম্বর ছিল হলো গ্যাস আয়তন সূত্র। এই সূত্রগুলো পড়লে যে একজন স্টুডেন্টের রসায়নের এই যে বিক্রিয়াগুলো, তার বন্ধন, তার অন্যান্য বিষয়ের উপর যে এত সুন্দর জ্ঞান আসে, এটি মানে কি বলবো, যেটি না থাকাটা কি বিষয় অধ্যয়ন করলে স্যার? কি অধ্যয়ন করলে রসায়নের অনেক জ্ঞান আছে বুঝতে পারি না স্যার। এই যে এই সূত্রগুলো পড়লে এই রসায়নের এই যে যৌগগুলোর মধ্যে যে পরিকাঠামোগত যে অনেকগুলো বিষয় থাকে সে সংক্রান্ত অনেক খুবই ক্লিয়ার কনসেপশন আসে, কিন্তু তোমাদের দুর্ভাগ্য যে সিলেবাসে ওই বিষয়গুলো নেই। তুমি যে বইটা কিনেছো ওটার 2য় অধ্যায়ে তুমি এই সূত্রগুলো পাবা, আছে এটা। আমি যে সূত্রগুলোর কথা বললাম, দেখো 5টা সংযোগ সূত্র সেখানে দেয়া আছে। সংযোগ সূত্র, তুমি যে রসায়ন কিনেছো তার 2য় অধ্যায় বের করে দেখো, আমি যা বলতেছি সেগুলো পাবা। 1 নম্বর আছে ভরের পুরাতন বইটা। হ্যাঁ, পুরাতন বইটা। ডেল এইচ এর মান কখন বুঝবো পজিটিভ, কখন বুঝবো নেগেটিভ হবে স্যার? ডেল এইচ এর মান তুমি ওখানে যদি বিক্রিয়াটা বলে যে তাপ উৎপাদী তাহলে হবে হলো নেগেটিভ, আর যদি বলে যে বিক্রিয়াটা হলো তোমার কি তাপ হারি তাহলে হবে হলো পজিটিভ। অথবা তোমার কিছুই বলা না থাকে, বলো। জি স্যার, যদি কিছুই বলা না থাকে, যদি কিছুই বলা না থাকে শুধু ডেল এইচ লেখা আছে,
সেক্ষেত্রে ডেল এইচ এর মান দিকে খেয়াল করো, মানের দিকে যদি খেয়াল করো যে এর সামনে কোনো চিহ্ন নাই তাহলে ওটি ধনাত্মক, কারণ ঋণাত্মক থাকলে তো ঋণাত্মক চিহ্ন দেওয়া থাকবেই, ধনাত্মকের ক্ষেত্রে তার লেখা অনেক সময় থাকে না। আর আমি তোমাদের একটা কৌশলগত বিষয় বলবো কি, যে যেহেতু বিক্রিয়াতে আমি এ পর্যন্ত ম্যাক্সিমামই দেখছি যে নাইট্রোজেনের অক্সাইড আর একটা হলো তোমার অ্যামোনিয়া, এই দুটা উদাহরণ বেশি দেওয়া হয়। এই জন্য নাইট্রোজেনের অক্সাইডের যে বিক্রিয়া এটি হলো তাপহারী, মনে রাখো এটা তাপহারী। আর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়াতে যে অ্যামোনিয়া সেটা হলো তাপ উৎপাদী। অন্তত দুটো মনে রাখো। আর আরেকটি তাপ উৎপাদী বিক্রিয়ার বৈশিষ্ট্য পাবা, সেটি হলো যে এরা অক্সিজেনের মাধ্যমে পুড়ে যাচ্ছে কিনা। যদি অক্সিজেনের মাধ্যমে পুড়ে যায় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা তাপ উৎপাদী হয়। ব্যতিক্রম হলো নাইট্রোজেনের উদাহরণটাতে, নাইট্রোজেনের ক্ষেত্রে এটা তাপহারী হয়েছে। এখন বলো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? তবে এরকম কোনো রুলস কিন্তু নাই যে আমি এই একটা নিয়ম বলে দিলাম তাতে এইরকম সিমটম দেখলে তুমি বলবা তাপ উৎপাদী, এটা হলো তাপহারী। কারণ এটা রসায়নবিদেরা ওই সিস্টেম গুলো বলে, তারা ওই অনুসারে লেখে, দেন আমরা সেগুলোই তোমাদের কাছে উপস্থাপন করি। কিন্তু আমাদের কাছে এরকম কোনো ফর্মুলা নেই যে তুমি এই অক্ষর দেখে এটা বললে আর এটার মাধ্যমে তুমি তাপ উৎপাদী তাপহারী বলতে পারবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার যে সিমটমটি থাকে সেটা ডেল এইচ এর মান লেখার সময় প্লাস মাইনাস অপশনটা উল্লেখ করা থাকে, এবং এটা দেখে অনায়াসেই বলে দেওয়া যায়। আচ্ছা, আমার মনে হয় আমরা আমাদের মূল প্রশ্নে আসি এবং মূল প্রশ্নটা বুঝাই দিই তোমাদের, ইনশাল্লাহ আজকের পড়াটিতে আমরা সমাপ্তি জানবো। এখানে দেওয়া আছে, দেখো আমি যে কথাটি পড়ার শুরুতেই বলেছিলাম যে সাংকেতিক ভাবে বিক্রিয়া দেওয়া থাকে, আমাদের বুঝে নিতে হয়। তোমরা একটু দেখো তো, A2 প্লাস হলো 3B2 ইজিক্যাল টু 2AB3। এখানে বলা হয়েছে যে এখানে AB হলো প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, এক ধরনের সাংকেতিক ব্যবহার। দেখো আমি এখানে প্রথমেই তোমাদের যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করবো, মনে করো তুমি ট্রেস করতে পারছো না যেটা কোন বিক্রিয়া, কিন্তু একটা জিনিস একটু ট্রেস করো, এক আয়তন বিক্রিয়া করছে, 3 আয়তন বিক্রিয়া করছে, উৎপন্ন হচ্ছে 2 আয়তন, তার মানে 1 আর 3 কত 4 আয়তন বিক্রিয়া করে 2 আয়তন তৈরি হচ্ছে। তাহলে এটাতে কি মানে আয়তন কি হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে বলো তো? 4 আয়তন বিক্রিয়া করে 2 আয়তন হলে বৃদ্ধি, হ্রাস পেল। হ্রাস পেল। তাহলে আমরা কিন্তু অটোমেটিক্যালি অন্তত চাপের প্রভাবটা আমরা বলতেই পারি। আমি এই কথাটা বলতে চাচ্ছি। তারপরে ঘনমাত্রাটা কি এখানে বলা কোনো কঠিন কাজ? খালিদ বলো তো, আমরা তো দুটো বলতেই পারবো, চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব। যদি আমরা বুঝতে না পারি যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপহারী, মনে করো বুঝতে পারিনি, বাট আমরা তো ওই দুটো লিখতে পারবো নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন আসো হলো যে বিক্রিয়াতে তাপমাত্রা নিয়ে, তাপমাত্রার বিষয়টা থাকলে আমি তোমাদের কনফার্ম দিচ্ছি সেখানে ডেল এইচ এর মান প্লাস অথবা মাইনাস উল্লেখ থাকবে। এনিহাও এটা থাকতেই হবে, না থাকলে তুমি তো আর মানে জাদু মন্ত্র ওটা জানতে পারবে না যেটা কি। তো সুতরাং তুমি যদি ট্রেস করতে পারো যে এটি মানে ডেল এইচ প্লাস না মাইনাস, তাহলে ওটার ব্যাখ্যা দেওয়া কোনো সমস্যা হবে কিনা এটা আমি জানতে চাচ্ছি। সমস্যা হবে? যদি তোমরা বুঝতে পারো যে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী অথবা তাপহারী, সেক্ষেত্রে তাপের প্রভাবটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা ব্যাখ্যা নিয়ে? না তো, কোনো ব্যাখ্যা হবে না, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি এই প্রশ্নের আলোকে একটু ব্যাখ্যায় আসি। এটাকে তুমি নাইট্রোজেন মনে করো, এই যে উপরের এটাকে মনে করো নাইট্রোজেন।
আর বিটাকে মনে করো হাইড্রোজেন। হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে তাহলে। ইয়েস, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এখন সমতাকরণ করে দেখো, ওটা শুনে মিলে যাবে। NH3 অ্যামোনিয়া, এটি 2, এখানে হলো 2, আর এখানে যেহেতু H2 তার মানে হলো এখানে 3 দিলেই হচ্ছে, 3 দুগুণে 6। আমার মনে হয় দেখো মিলে গেছে। অর্থাৎ দুইটা নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনের 1 অণু, হাইড্রোজেনের 3 অণু বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করছে। দেখো খুবই সিম্পল ভাবে এটাই বিবরণ দেওয়া আছে। এখন এই বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী, তাহলে তাপের প্রভাবকে আমরা ব্যাখ্যা দিতে পারবো না যে বিক্রিয়াতে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি তাপ উৎপাদী হওয়ায় এটি তখন পশ্চাৎ দিকে অগ্রসর হয়। এর কথা বলতে পারবো কিনা? তাপ উৎপাদী বিক্রিয়াতে বাহির থেকে তাপ সরবরাহ করে, তাহলে বিক্রিয়া কি সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে? পশ্চাৎ দিকে। পশ্চাৎ দিকে। আর যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়াতে তাপ সরবরাহ করা হলে বিক্রিয়া কি সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে? সম্মুখ দিকে। সম্মুখ দিকে। খালিদ, তুমি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার, ওই বুঝতে পারতেছি। আমার মিউট ছিল মনে হয়। আমার মনে হয় যে হ্যাঁ যাও মাঝে মধ্যে। জি বলেন স্যার। আমার এখানে এই কথাগুলো কিন্তু আছে, এখানে চাপের প্রভাব নিয়ে কথা বলা আছে, আবার ওই একই কথাই কিন্তু। চাপের প্রভাবের ক্ষেত্রে কি হবে বলতো, এখানে 4 অণু বিক্রিয়া করে 2 অণু তৈরি করতেছে, তাহলে অণুর সংখ্যা কমতেছে না বাড়তেছে? কমছে। কমছে। তাহলে চাপ প্রয়োগ করলে অণু কি ছোট হবে না বড় হবে? কোনো কিছুতে চাপ প্রয়োগ ছোট হবে। ছোট হওয়ার জন্য না বড় হওয়ার জন্য? ছোট করার জন্য। ছোট করার জন্য। তাহলে এই বিক্রিয়াতে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া কি সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে? কারণ এই বিক্রিয়া সম্মুখ দিকে গেলে আয়তন ছোট হয়, পশ্চাৎ দিকে গেলে আয়তন বড় হয়। তাহলে সম্মুখ দিকে যাবে। সম্মুখ দিকে যাবে, অর্থাৎ চাপ প্রয়োগ করেছি ছোট হওয়ার জন্য, বিক্রিয়াও দেখতেছে যে আমার ছোট হওয়ার উপায়ই একটা, সম্মুখ দিকে যাওয়া। খালিদ কি বুঝতে পারছো? সম্মুখ দিকে যাওয়া। খালিদ কি বুঝতে পারছো? এই লাইনগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমাকে পরীক্ষায় লিখতে হবে, বাট এটি বুঝে পড়ার জিনিস, মুখস্থর জিনিস নয়। কোনো ক্রমে এই পড়া মুখস্থ করা যাবে না। মুখস্থ করা যাবে না মানে মুখস্থ করাই হবে না, কারণ করলে তুমি হবে রেডিমেড স্টুডেন্ট। আমার রেডিমেড স্টুডেন্টের দরকার নেই। সুতরাং আমি আবারও শেষবারের মতো বলছি, আমাদের চাপের প্রভাব হিসাব করতে গেলে আমাদের ফার্স্ট দেখতে হবে যে বিক্রিয়াটিতে যারা বিক্রিয়ক তাদের মোল সংখ্যা আর যারা উৎপাদ তাদের মোল সংখ্যা এই দুটি সমান কিনা। যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাহলে এই বিক্রিয়াতে তোমার চাপের কোনো প্রভাব কাজ করবে না। আর যদি মোল সংখ্যা ভিন্ন হয় তাহলে চাপের প্রভাব কাজ করবে। তাহলে এখন আমাকে বলো, 4 অণু বিক্রিয়া করে 2 অণু সৃষ্টি হবে, তাহলে অবশ্যই চাপের প্রভাব কাজ করবে। চাপ প্রয়োগ করলে বিক্রিয়া কোন দিকে যাবে, সম্মুখ দিকে না পশ্চাৎ দিকে? সম্মুখ দিকে। সম্মুখ দিকে। আমার মনে হয় এখানকার কথা শেষ। তাহলে আমি আশা করছি যে তোমার লাস্ট সাতিলিয়ারের নীতির আলোকে আরো যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা একটু মানে যাচাই বাছাই করো, নিজেরা নিজেদেরকে একটু টেস্ট করো। কোনো প্রশ্ন যদি বুঝতে কোনো প্রবলেম হয় তো ইনশাল্লাহ সেটি আমাকে সরাসরি পরবর্তীতে দেখাও। ঠিক আছে? তো আজকের পড়া যেগুলো হলো সেটা নিয়ে আমি খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি। সেটি হলো যে আমরা সাতিলিয়ারের নীতির আলোকে প্রথমে একটু ব্যাখ্যামূলক পড়াগুলো দেখেছি। সেখানে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন সময়ে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি সাম্যের অবস্থানে থাকা নিয়ামকের কোনো একটির পরিবর্তন করা হয় তাহলে এই সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটি। এই যে প্রশমিত হওয়া নিয়ে পরবর্তীতে আমরা পড়াগুলো দেখেছি,
যে সেখানে আমরা চাপের প্রভাব নিয়ে পড়েছি, তাপমাত্রার প্রভাব নিয়ে পড়েছি, ঘনমাত্রার প্রভাব নিয়ে পড়েছি। আমাদের মাথায় খুব সাজায় রাখতে হবে যে তাপের প্রভাব হবে তাপ উৎপাদী অথবা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। চাপের প্রভাব হবে হলো যদি উভয় পক্ষের মোল সংখ্যা সমান না হয়। আর ঘনমাত্রার প্রভাব এনিহাউ যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যদি সেই বিক্রিয়াতে দেখি যে উভয় পক্ষের ঘনমাত্রা প্রায় সেম, তাহলে সেখানে আমরা ধরেই নেব যে চাপের কোনো প্রভাব কাজ করবে না। তো এই হলো আজকে আমাদের পড়ার মূল সারমর্ম অংশ, এবং আমি আশা করি যে এর আলোকে তোমরা বাকি আরো যে কিছু কিছু প্রশ্নগুলো আছে যেগুলো সাতিলের নীতির আলোকে ব্যাখ্যা দেওয়া আছে, যদি সেগুলো কোথাও বুঝতে না পারো সেগুলো মার্ক করে রাখো, ইনশাল্লাহ আমি যথাসম্ভব বুঝে দেবো। তো আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা ইনশাল্লাহ ছুটি নিচ্ছি। তো কালকে ইনশাল্লাহ যত সময় দেখা হবে, আল্লাহর কাছে রেখে আমরা শেষ করছি। আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।